ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা প্রশ্ন আসছে যে এই ম্যাথটা অনেকে বইয়ের সমাধানটা বুঝতেছো না। তো আমাদের নিয়ম অনুযায়ী কীভাবে আমরা এই ম্যাথটা সমাধান করব তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তাইলে বুঝতে পারবা। আমি প্রথমে একটু কোয়েশ্চেনটা পড়ে দিই তোমাদের, কেমন? আমাদের কোয়েশ্চেনে বলা আছে এ কোম্পানি পেড ডিভিডেন্ড অ্যামাউন্টিং টাকা 0.75 পার শেয়ার ডিউরিং দ্য লাস্ট ইয়ার। একটা কোম্পানি গত বছর ডিভিডেন্ড দিয়েছিল 0.75। তো আমরা জানি আগের ইয়ারের যে ডিভিডেন্ড সেটাকে আমরা D0 নামে চিনি, তাই না? তাহলে আমরা এখানে হেয়ার দিয়ে একটু যদি লিখি, হেয়ার D0 ইকুয়াল টু 0.75 আমরা পেয়ে গেলাম। তো এরপরে বলা আছে কি, এরপরে বলা আছে দ্য কোম্পানি ইজ এক্সপেক্টেড টু পে টাকা 2 পার শেয়ার ডিউরিং দ্য নেক্সট ইয়ার। পরের বছর এই কোম্পানি ডিভিডেন্ড দিবে কত? 2 টাকা। তার মানে পরের বছর মানে হচ্ছে D1, 1 বছর পরে ডিভিডেন্ড দিবে 2 টাকা, পেয়ে গেলাম। এরপর বলছে ইনভেস্টর ফরকাস্ট দ্য ডিভিডেন্ড টাকা 3 পার শেয়ার ইন দ্য ইয়ার আফটার দ্যাট। তারপরের বছর ডিভিডেন্ড দিবে কত? 3 টাকা। তাহলে তারপরের বছর ডিভিডেন্ড দিলে এটা কি D2 কত হচ্ছে? 3 টাকা। এরপর আমাদেরকে কি বলছে দেখি একটু। এরপর বলছে দেয়ার আফটার, তারপরে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট ডিভিডেন্ড উইল গ্রো 10% পার ইয়ার ইনটু দ্য ইনফিনিটি ফিউচার। তারপরে অদূর ভবিষ্যতে, একবার অনিশ্চিত ভবিষ্যতে এই ডিভিডেন্ডটা বাড়বে কত করে? 10% করে বাড়বে। তাহলে এই ডিভিডেন্ডটা যদি 10% করে বাড়ে তাহলে আমরা এটাকে বলতে পারি গ্রোথ রেট হচ্ছে 10%। গ্রোথ রেট 10%। তো পেয়ে গেলাম আমরা 10%। তারপর আমাদের বলছে কি, তারপর বলছে would you buy sell the share if the current price is টাকা 54? যদি বর্তমানে 54 টাকা হয় এই শেয়ারটা, তুমি কি বাই করবা না সেল করবা? এই শেয়ারটা বাই করবা না সেল করবা? আসলে এটা না, হয়তো এটা বাই বা সেল আসবে, বাই দিয়েও আসতে পারে, সেল দিয়েও আসতে পারে। তো আমি দুইটাই তোমাদেরকে বুঝাই দিব, কিন্তু বাই বা সেল দুইটা একসাথে হবে না কখনো। ইনভেস্টর রিকোয়ার রেট অফ রিটার্ন হচ্ছে 15%। অর্থাৎ যদি 15% ইনভেস্টর রেট অফ রিটার্ন হয় তাহলে 54 টাকা দিয়ে এই শেয়ারটা তুমি ক্রয় করবা না বিক্রয় করবা? ক্রয়ের হিসাবেও আসতে পারে, বিক্রয়ের হিসাবেও আসতে পারে। তাহলে এখন এই ম্যাথটা আমরা কোন সূত্র দিয়ে করব, এটা তো আমাদের দেখার বিষয়, তাই না? তাহলে আমরা এখানে রিকোয়ারমেন্টগুলো বুঝলাম কী কী দেওয়া আছে। তো এটা আমরা মুছে ফেলি, যাতে আমরা অঙ্কটা এখানে করব। এটা এখন এই অঙ্কটা আমরা করব হচ্ছে মাল্টিপল গ্রোথ রেটের সিস্টেমে। এখন মাল্টিপল গ্রোথ রেটের সিস্টেমে কি কেন করবো এই ম্যাথটা দেখো ভালো করে। আমাদের এখানে প্রথমে D0 দেওয়া আছে 0.75, এর পরের বছর 2 টাকা, 0.75 থেকে 2 টাকা, তার মানে একটা নির্দিষ্ট হারে কিন্তু ডিভিডেন্ড বেড়ে গেছে, কিন্তু তারপরের বছর আবার বাড়ছে 1 টাকা। তাহলে এই যে ডিভিডেন্ড বাড়লো, এই বাড়ার হারটা আমরা জানি যে সমান না, কারণ এক বছর বাড়ছে 1 টাকা 25 পয়সা, পরের বছর বাড়ছে আবার 1 টাকা। তাহলে এটা তো ইকুয়ালি বাড়ে নাই, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে ডিভিডেন্ডের গ্রোথ রেটটা সেম না। আবার পরবর্তীতে গ্রোথ রেট হচ্ছে কত? 10%। তাহলে এখানে গ্রোথ রেটের মধ্যে বিভিন্ন ভেরিয়েশন আছে, তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে মাল্টিপল গ্রোথ রেটের ম্যাথ। আর মাল্টিপল গ্রোথ রেটের ম্যাথের ক্ষেত্রে তোমাদের বলছিলাম আমরা ডি এবং পি নির্ধারণ করি কি, যে বছর গ্রোথ রেটটা স্থির হয়ে যায় তার আগের বছর পর্যন্ত ডি এবং পি নিতে হয়। তাহলে গ্রোথ রেটটা স্থির হয়ে যাচ্ছে দেয়ার আফটার, অর্থাৎ এই যে D2 পাওয়ার পরে স্থির হয়েছে, তার মানে এখানে D3-তে গিয়ে স্থির হয়ে যেতে, তার মানে আমাদের D2 পর্যন্ত নিতে হবে। তাহলে D2 পর্যন্ত যদি নিতে হয় তাহলে আমরা কীভাবে নিব D2 পর্যন্ত? তাহলে আমাদের P0 সূত্রটা কী দাঁড়াবে? P0 সূত্র দাঁড়াবে D1 ডিভাইড বাই 1 প্লাস KE টু দি পাওয়ার 1 প্লাস D2 প্লাস P2 নিতে হবে, একটা নিয়ম অনুযায়ী 1 প্লাস KE টু দি পাওয়ার 2 নিতে হবে। এখন আমাদেরকে এখানে কি করতে হবে? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে হেয়ার দিয়ে আমরা এগুলো বের করে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা একটু হেয়ার দেই, এখানে আমরা একটু হেয়ার দিয়ে লিখি। এখানে যদি আমরা হেয়ার দিয়ে লিখি, আমাদের এখানে D1 দেওয়া আছে 2 টাকা, আমরা পেয়ে গেলাম। D2 দেওয়া আছে আমাদের 3 টাকা। এখন আমাদের P2 বের করার জন্য কি লাগবে? D3 লাগবে, তাই না? P2 বের করার জন্য D3 লাগবে, তোমরা জানো এটা। তাহলে আমরা D3 পেয়ে যাব হচ্ছে D2 ইন্টু 1 প্লাস জি। তাহলে এখানে D2 এর মান কত? 3 টাকা। আর 1 প্লাস জি এর মান হচ্ছে 0.06। এই যে আমাদের এখানে দেখো, সরি 10% হলে তাহলে আমাদের একটু ভুল হয়েছে এখানে।
1.10, তাহলে 1.10 যদি হয় তাহলে এখানে আমাদের আছে 3 ইন্টু 1.10, তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে দাঁড়ায় হচ্ছে 3.30। তাহলে এখানে আমরা D3 পেয়ে গেলাম। এবার D3 যেহেতু পেয়ে গেছি, এবার আমরা P2 বের করব। P2 এর সূত্র কি? D3 ডিভাইডেড বাই KE মাইনাস G। তাহলে D3 সূত্র হচ্ছে 3.30, আর আমাদের KEটা কত ছিল? KEটা ছিল 15%, মনে রাখবা। তাহলে KE ছিল আমাদের 15% আর গ্রোথ রেট ছিল আমাদের 10। তার মানে 3.30কে যদি আমরা 0.05 দিয়ে ভাগ দিই তাহলে আসে 66 টাকা হচ্ছে P2। 66 টাকা P2 পেয়ে গেলাম। এখন এই মানগুলো যখন আমরা প্রয়োগ করে দেব মূল সূত্রে এসা, তাহলে আমাদের D1 এর মান কত? D1 এর মান হচ্ছে 2 আর 1 প্লাস KE 0.15 টু দি পাওয়ার 1 প্লাস D2 এর মান হচ্ছে 3 যোগ P2 এর মান হচ্ছে 66, 1 প্লাস KE এর মান হচ্ছে 0.15 টু দি পাওয়ার 2। এইটা করলে তোমার মানটা চলে আসবে। তাহলে আমি একটু সংক্ষেপে মানটা লিখি, 2/1.15। তাহলে এখানে মান আছে আমাদের 1.74 প্লাস নিচে যদি 1.15কে আমরা পাওয়ার করি 2 দিয়ে, তাহলে 1.322 আসে, উপরে হচ্ছে 66 আর 3 অর্থাৎ 69 ভাগ অ্যান্সার দিলে 52.17 আসে। তাহলে 52.17 এর সাথে যদি 1.74 আমরা যোগ করি তাহলে মান আসে 53.91। এখন দেখো এই 53.91 এই যে এটা হচ্ছে শেয়ারের ন্যায্য মূল্য। ভালো করে মনে রাখবা, ডিসিশনের সময় মনে রাখবা এটা। আমি একটু দেখাই তোমাদের, এটা হচ্ছে শেয়ারের ন্যায্য মূল্য 53.91। এখন এটা মার্কেটে পাওয়া যাচ্ছে কত টাকায়? মার্কেটে পাওয়া যাচ্ছে 54 টাকায়। মার্কেটে পাওয়া যাচ্ছে কি 54 টাকায়। তাহলে 54 টাকা আর 53.9 এটা প্রায় একেবারে পারফেক্ট। তাহলে এটাকে আমরা বলতে পারি যে এই শেয়ারটা আমাদের কি কেনা বা বিক্রি করা কোনোটাই এই ক্ষেত্রে আমাদের জন্য প্রয়োজন না। কেন? কারণ হচ্ছে এটা একেবারে ফেয়ারলি ইয়াতে আছে, মানে প্রেজেন্টেশন আছে, ফেয়ারলি প্রাইসে আছে। বুঝতে পারছো ওটা? তাহলে তুমি এটা চাইলে কিনতেও পারো, নাও কিনতে পারো। ঠিক আছে, এখানে আমাদের কোনো ট্রেডিং করার প্রয়োজন মনে করি না আমি। ঠিক আছে, কারণ এখানে সেল বাই বা সেল। এখন অনেক সময় যদি এটা না মিলে তাহলে আমাদের কী সিচুয়েশন দাঁড়াবে এই জিনিসটা আমি এখন তোমাদের বুঝাই দিব। ধরো মার্কেট ভ্যালু যেটা আছে, কি ভ্যালু? মার্কেট ভ্যালু বা সেল মূল্য, বর্তমান সেল মূল্য যেটা আছে 54 টাকা। এই 54 টাকা হচ্ছে বর্তমান বাজারের দাম। আর তুমি যেটা P0 ক্যালকুলেশন বের করবা এটা হচ্ছে ন্যায্য মূল্য। এখন ক্যালকুলেশন বের করছো, তুমি ধরো এটার দাম আসছে 50 টাকা। তার মানে 50 টাকা দামে শেয়ার বাজারে 54 টাকায় বিক্রি হচ্ছে। তার মানে কি করবা তুমি? তোমার কাছে যদি শেয়ার থাকে এই শেয়ারটা তুমি বাজারে বিক্রি করে দিবা, সেল করে দিবা। কেন সেল করে দিবা? যদি সেলের প্রশ্ন আসে। কারণ 50 টাকা জিনিস 54 টাকায় বিক্রি করছে, ওভার ভ্যালুতে বিক্রি হচ্ছে, তার মানে তুমি তোমার শেয়ার বিক্রি করে দিবা। আর যদি তোমার জিজ্ঞেস করে যে তুমি পারচেস করবা কিনা, তাহলে ন্যায্য মূল্য হচ্ছে 50 কিন্তু বাজারে চলতেছে 54 টাকা, তাহলে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে, তাহলে আমাদের ক্রয় করার দরকার নাই। তাহলে ক্রয়ের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা ক্রয় করবো না। আবার যদি এটা ন্যায্য মূল্য যদি ধরো 60 টাকা আসতো, P0 যদি 60 টাকা আসতো, তাহলে এখন দেখো আমাকে 60 টাকার শেয়ার বাজারে বিক্রি হচ্ছে 54 টাকায়, তার মানে কমে পাচ্ছি আমি, তাহলে আমি এটা কিনে নিব। তার মানে মনে রাখবা, যদি মার্কেট ভ্যালুর চেয়ে P0টা যদি বড় হয় তাহলে তুমি কিনবা, আর মার্কেট ভ্যালুর চেয়ে যদি P0টা ছোট হয় তাহলে তুমি কিনবা না। আর যদি বিক্রির প্রশ্ন আসে তখন তুমি বিক্রি করে দেবা। তাহলে আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। তাহলে এই ম্যাথটা তোমরা খুব সহজে এই ধরনের ম্যাথ যদি আসে সলভ করতে পারবে ইনশাল্লাহ।